ওয়েলকাম স্টুডেন্টস, বাহিনী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে নিটের জন্য বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে বাংলাতে আলোচনা করার জন্য। এবং আমিও দেখেছি যে ইউটিউবে সাধারণত নিট বায়োলজি বিষয়ে বাংলা আলোচনা খুব কম আছে এবং সেই জন্যই আমি নিট আলোচনা শুরু করতে চলেছি। ওকে, এবং অলরেডি আমি তোমাদেরকে বলেও দিয়েছি যে নিট ক্র্যাক করতে গেলে অবশ্যই তোমাদের যেটা করতে হবে সেটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই তো তোমরা ফলো করবে, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো এনসিইআরটি বই ফলো করা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে বিভিন্ন রকমের প্রশ্ন যেটা নিট বায়োলজিতে যে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন্স আসে, অর্থাৎ জুলজি এবং বোটানিতে যে 45টা করে 90টা যে প্রশ্ন আসে এনসিইআরটি থেকে, কিন্তু এনসিইআরটি বিভিন্ন টপিকস গুলো কিন্তু সেক্ষেত্রে দেওয়া থাকে। ওকে, সুতরাং এনসিইআরটি ফলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এনসিইআরটির বিষয়ে আমি আলোচনা অলরেডি শুরু করে দিয়েছি। ক্লাস 11 এর আলোচনা আমি শুরু করেছি এবং ক্লাস 12 এর নিটের বিভিন্ন বিষয় আমি যেভাবে আলোচনা করব সেটা হলো আমি তোমাদেরকে প্রথমে বোঝাবো। ওকে, তাহলে 11 এর আলোচনা এনসিইআরটি দিয়ে শুরু করব, অর্থাৎ এনসিইআরটি দিয়ে শুরু করেছি এবং 12 এর আলোচনা প্রথমে বোঝাবো এবং তারপরে এনসিইআরটি আমরা ফলো করব। এবং 11 এর আলোচনার ক্ষেত্রে এনসিইআরটি শেষ হলেই আমি আবার প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আশা করি আমি নিট সিলেবাস আমি কভার করতে পারবো এইভাবে। ওকে, এবং তোমাদের যদি উপকারে লাগে তাহলে তোমরা অবশ্যই জানাবে এবং কোন কোন টপিকস গুলো তোমরা বুঝতে পারছো না সেগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেই সংক্রান্ত ভিডিও তৈরি করার চেষ্টা করব। নিটের আলোচনা ক্লাস 12 এর জন্য আমি যেখান থেকে স্টার্ট করব সেটা হলো মলিকুলার বায়োলজি, কারণ আমি আমার দীর্ঘ টিচিং লাইফের আমি এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে স্টুডেন্টস এর মধ্যে মলিকুলার বায়োলজির কনসেপ্ট কিন্তু খুব কম আছে, বিভিন্ন বিষয় তারা বুঝতে পারে না, বিভিন্ন রকমের প্রশ্ন তারা করে। সুতরাং আমি চেষ্টা করব যে মলিকুলার বায়োলজি খুব সহজভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মলিকুলার বায়োলজির বেসিক কনসেপ্ট। তো প্রথমেই বলে দিই যে জেনেটিক্সকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো ক্লাসিক্যাল জেনেটিক্স এবং ক্লাসিক্যাল জেনেটিক্সে প্রধানত মেন্ডেলিজম, এক্সেপশন অফ মেন্ডেলিজম বা মেন্ডেল সূত্রের বিভিন্ন ব্যতিক্রম যেমন ইনকমপ্লিট ডমিনেন্স, কো ডমিনেন্স, মাল্টিপল অ্যালিল ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আছে। পলিজেনিক ইনহেরিটেন্স এবং তারপরে টিএইচ মর্গানের এক্সপেরিমেন্ট, সিবি ব্রিজেসের এক্সপেরিমেন্ট এবং তার সাথে সাথে সেক্স ডিটারমিনেশন, জিন ম্যাপিং ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো প্রধানত ক্লাসিক্যাল জেনেটিক্স এর সঙ্গে রিলেটেড। সিনড্রোম এগুলো ক্লাসিক্যাল জেনেটিক্স এর সঙ্গে রিলেটেড। এবং মলিকুলার বায়োলজি প্রধানত যে বিষয়ে আলোচনা করে সেটা হলো ক্রোমোজোম এবং ডিএনএ। ওকে, সুতরাং ক্রোমোজোমের প্রপার্টিজ, ডিএনএ এর প্রপার্টিজ, ডিএনএ এর বিভিন্ন ফাংশনস সেই সম্বন্ধে প্রধানত মলিকুলার বায়োলজিতে আলোচনা করা হয়। তো মলিকুলার বায়োলজিতে তোমাদের সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো আছে মেইনলি সেগুলো আমি খুব শর্টে আলোচনা করার চেষ্টা করব। যেমন এক্ষেত্রে আমি খুব ছোট করে আমি তোমাদেরকে বলার চেষ্টা করবো যে ক্রোমোসোম কি, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওজোম কনসেপ্ট, সেন্ট্রাল ডগমা, জেনেটিক কোড, ওপেরন অর্থাৎ ল্যাকটোজ ওপেরন, হিউম্যান জিনোম প্রজেক্ট এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তো মোটামুটি ভাবে মলিকুলার বায়োলজিতে তোমাদের সিলেবাসে এই বিষয়গুলো আছে। সুতরাং অত্যন্ত সহজভাবে আমি চেষ্টা করব এই প্রত্যেকটা টপিকস তোমাদেরকে বলার, যাতে এই সম্বন্ধে তোমাদের কনসেপ্ট প্রথমেই ক্লিয়ার হয়ে যায়। ওকে, এবং তারপরে তোমরা এক্সটেন্সিভ স্টাডি করবে এই প্রত্যেকটা টপিকস এর উপরে। রাইট, সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হলো ক্রোমোসোম। তাহলে প্রথমেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রোমোসোম এবং ক্লাস 10-এ কিন্তু তোমরা ক্রোমোসোম সম্বন্ধে কিছুটা পড়েছো। তো জেনেটিক্সে বা মলিকুলার বায়োলজিতে প্রধানত যে তিনটে টাইপের জীব নিয়ে আলোচনা করা হয় সেই তিনটে টাইপের জীব হলো, প্রথম প্রকারের যে জীব সেটা হলো ভাইরাস। রাইট, সো ভাইরাস, যদিও ভাইরাস জীব নয়, ভাইরাস জীবাণুর মধ্যবর্তী পর্যায়ের বস্তু, তবুও প্রথমেই যাকে কনসিডার করা হবে সেটা হলো ভাইরাস এবং সেকেন্ড যে জীবকে কনসিডার করবো আমরা সেটা হলো ব্যাকটেরিয়া এবং থার্ড যে জীবকে আমরা কনসিডার করব সেটা হলো ইউক্যারিওটস। রাইট, ওকে, তাহলে আমরা যদি একটি ভাইরাসের কোষ আঁকি, একটি ব্যাকটেরিয়া কোষ আঁকি এবং একটি ইউক্যারিওটস এর কোষ আঁকি, তাহলে ইউক্যারিওটস এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, তাহলে এটা হলো নিউক্লিয়াস। রাইট, কিন্তু ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ক্ষেত্রে কোনো রকম নিউক্লিয়াস থাকে না। অ্যাকচুয়ালি নিউক্লিয়াস হলো সেই স্থান যে ক্ষেত্রে ইউক্যারিওটস এর ক্ষেত্রে ক্রোমোসোম যেখানে অবস্থান করে সেটাই হলো নিউক্লিয়াস। তাহলে ভাইরাসের ক্ষেত্রে কোনো রকম নিউক্লিয়াস থাকে না এবং ভাইরাসের অন্যতম প্রধান যে বিষয় বা ভাইরাসের যে ক্রোমোসোম এবং ভাইরাসের সঙ্গে জীবের অন্যতম যে পার্থক্য সেটা হলো এক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আইদার ডিএনএ হতে পারে অথবা হয় ডিএনএ হতে পারে, আইদার ডিএনএ অর এদের নিউক্লিক অ্যাসিড আরএনএ হতে পারে। ওকে, তাহলে এদের জেনেটিক মেটেরিয়াল এক্ষেত্রে হয় ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কোষে অ্যাকচুয়ালি বোথ
ডিএনএ অ্যান্ড আরএনএ থাকে, বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ এক্ষেত্রে থাকে, এবং ইউক্যারিওটসের ক্ষেত্রেও কিন্তু বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ থাকবে। ওকে, সুতরাং ডিএনএ এবং আরএনএ এগুলি থাকে। অ্যাকচুয়ালি যে সমস্ত ভাইরাসে ডিএনএ থাকে তারা হলো ডিএনএ যুক্ত ভাইরাস, এবং যে সমস্ত ভাইরাসে আরএনএ থাকে তারা হলো আরএনএ যুক্ত ভাইরাস। এবং জেনারেলি আমরা জানি যে জেনেটিক মেটেরিয়াল, সো দ্য জেনেটিক মেটেরিয়াল, অ্যাকচুয়ালি জেনেটিক মেটেরিয়াল বা বংশগত পদার্থ আমরা কাকে বলবো, একটু এই কনসেপ্টটা দিয়ে দিই, তারপর এর ইউটিলিটি আমরা দেখবো। তাহলে জেনেটিক মেটেরিয়াল হলো সেই মেটেরিয়াল বা সেই পদার্থ যেটা ট্রান্সফার ফ্রম জেনারেশন টু জেনারেশন। সো ট্রান্সফার ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ যে পদার্থ বংশ পরম্পরায় সঞ্চারিত হয় সেটাই হলো জেনেটিক মেটেরিয়াল। এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক মেটেরিয়ালের যে প্রপার্টি থাকে সেটা হলো সেলফ রেপ্লিকেবিলিটি। ওকে, অর্থাৎ এরা রেপ্লিকেশন করতে পারে। এবং জেনেটিক মেটেরিয়ালের যে ধর্ম বা প্রপার্টিজ সেটা হচ্ছে এরা মিউটেশন করতে পারে। তাহলে যে সমস্ত পদার্থ বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তারাই জেনেটিক মেটেরিয়াল, যারা নিজেকে রেপ্লিকেট করতে পারে বা সংখ্যা বৃদ্ধি করতে পারে নিজে নিজেই সেটাই হলো জেনেটিক মেটেরিয়াল, এবং যারা নিজেকে পরিবর্তন করতে পারে সিম্পলি সেগুলোই হলো জেনেটিক মেটেরিয়াল। এবং ব্যাকটেরিয়া এবং ইউক্যারিওটসের ক্ষেত্রে যে জেনেটিক মেটেরিয়াল বা বংশগত পদার্থ সেটা হলো ডিএনএ, এবং যে সমস্ত ভাইরাসে ডিএনএ থাকে তাদের জেনেটিক মেটেরিয়াল হলো ডিএনএ, কিন্তু যে সমস্ত ভাইরাসে আরএনএ থাকে তাদের জেনেটিক মেটেরিয়াল কিন্তু আরএনএ। ওকে, সুতরাং আমরা যেটা দেখলাম সেটা হলো ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল ধরে না এটি আরএনএ, তাহলে এদের জেনেটিক মেটেরিয়াল আইদার ডিএনএ হতে পারে অথবা এদের জেনেটিক মেটেরিয়াল কি হতে পারে, আরএনএ। সুতরাং প্রধানত ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, কিন্তু যে সমস্ত ভাইরাস আরএনএ যুক্ত তাদের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল বা বংশগত পদার্থ হলো আরএনএ। ওকে, এবারে যদি আমরা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আমরা যদি ধরি, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আর কিছুই নয়, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম হলো সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকুল, অর্থাৎ একটি একক গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ, এটাই প্রধানত ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। তাহলে একেই আমরা কি বলবো, একেই আমরা বলবো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। তাহলে একটি একক গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ হলো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, কিন্তু বিষয় হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে কোনো রকম হিস্টোন প্রোটিন থাকে না, সো এক্ষেত্রে নো হিস্টোন প্রোটিন। তাহলে জেনারেল ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ছাড়াও ব্যাকটেরিয়া কোষে আরো 1 থেকে 20টি একক গোলাকার ছোট ছোট স্মল ডিএনএ থাকে। তাহলে 1 থেকে 20টি স্মল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ব্যাকটেরিয়ার কোষে থাকতে পারে, এবং এগুলোকেই জেনারেলি বলা হয় প্লাসমিড, এবং বায়োটেকনোলজিতে প্লাসমিড ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আমরা দেখে নিলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হলো ইউক্যারিওটসের ক্রোমোজোম। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে ইউক্যারিওট ক্রোমোজোমগুলি অবস্থান করে, এবং বিভিন্ন প্রজাতির জীবে এই ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন হতে পারে। যেমন এক্ষেত্রে আমরা একটি এক্সাম্পল নেব, যেমন মানুষের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল নিই, তাহলে মানুষের ক্ষেত্রে 23 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকবে। তাহলে মানুষের ক্ষেত্রে দেহকোষে অ্যাকচুয়ালি 23 জোড়া ক্রোমোজোম থাকে বা সোমেটিক সেলে, এর মধ্যে 22 জোড়া বা 44টি অটোজোম এবং 1 পেয়ার সেক্স ক্রোমোজোম, অর্থাৎ 1 জোড়া সেক্স ক্রোমোজোম। যদি মেল হয় তাহলে মেলদের জিনোটাইপ হলো 44টি অটোজোম প্লাস XY, এবং যদি ফিমেল হয় তাহলে ফিমেলদের জিনোটাইপ হলো 44A প্লাস XX। তাহলে সিম্পলি এটাই হলো ক্রোমোজোম সংখ্যা। এবং আমি বলছিলাম যে বিভিন্ন প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন হয়। সুতরাং যদি ড্রসোফিলা হয়, তো ড্রসোফিলা মাছি যদি হয়, ড্রসোফিলা মাছিতে 4 পেয়ার্স অফ ক্রোমোজোম থাকে। তাহলে কত জোড়া ক্রোমোজোম থাকবে, 4 জোড়া ক্রোমোজোম। তার ডিফারেন্ট স্পিসিসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন হতে পারে। তাহলে এই বিষয়টাই মেইনলি তোমাদেরকে পড়তে হবে, এবং এর সঙ্গে সঙ্গে ক্রোমোজোমের স্ট্রাকচার, যেমন প্রত্যেকটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে, ক্রোমাটিডের ভেতরে ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার, এবং প্রাথমিক কনস্ট্রিকশন বা প্রাইমারি খাঁজ বা প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, স্যাটেলাইট ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। এবং এর সাথে সাথে যে বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হলো ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন কাকে বলে। ইউক্রোমাটিনের মধ্যে অ্যাক্টিভ জিন থাকে এবং হেটারোক্রোমাটিনের মধ্যে অ্যাক্টিভ জিন থাকে না। সিম্পলি এটা কিন্তু ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়েই প্রধানত তোমাদের ক্রোমোজোম
বিষয়টা পড়তে হবে। সুতরাং ভাইরাসের ক্রোমোজোম, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, ইউক্যারিওটসের ক্রোমোজোম এবং ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস ক্রোমোজোমের মধ্যে পার্থক্যকে এই সম্বন্ধে কনসেপ্ট রাখতে হবে। এবং মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম আছে তার মধ্যে কত জোড়া অটোজোম, কত জোড়া সেক্স ক্রোমোজোম, সোম্যাটিক সেলে কতগুলো ক্রোমোজোম থাকে এবং জার্ম সেল বা জননকোষে কতগুলো ক্রোমোজোম থাকে, এই সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। ওকে, সুতরাং এই সমস্ত বিষয় নিয়েই হলো ক্রোমোজোম। এবং যেটা বলছিলাম যে জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, তাহলে ক্রোমোসোম পড়ার পরেই তোমরা যেটা পড়বে সেটা হলো হোয়াই ডিএনএ ইজ কল্ড জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ জেনেটিক মেটেরিয়াল বা বংশগত পদার্থের বিভিন্ন প্রপার্টিস গুলো এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সপেরিমেন্ট আছে, যেমন ফ্রেডরিক গ্রিফিথের যে এক্সপেরিমেন্ট আছে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পরীক্ষার সাহায্যে প্রমাণ করতে হবে যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। সুতরাং এক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ব্যাকটেরিয়া তিনি দুটি স্ট্রেন নিয়েছিলেন, একটি হলো স্মুথ এবং আরেকটি হলো রাফ ভ্যারাইটি, অর্থাৎ দু ধরনের ভ্যারাইটি তিনি স্ট্রেন নিয়েছিলেন। সুতরাং স্মুথ ভ্যারাইটি এবং রাফ ভ্যারাইটি তারা কিভাবে নিউমোনিয়া রোগ ঘটাচ্ছে কোনো মাইসের মধ্যে, সুতরাং কিভাবে স্ট্রেনের কিভাবে ভ্যারিয়েশন হচ্ছে বা কিভাবে স্ট্রেনের চেঞ্জেস হচ্ছে ডিএনএ ট্রান্সফরমেশন পদ্ধতিতে, সেই বিষয়টা ব্যাকটেরিয়া মানে ফ্রেডরিক গ্রিফিথের ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন পদ্ধতির সাহায্যে বোঝানো আছে। কিন্তু ফ্রেডরিক গ্রিফিথ এটা আইডেন্টিফাই করতে পারেননি যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। পরবর্তীকালে এভারি ম্যাকলিওড এবং ম্যাককার্টি এই বিষয়টা আবিষ্কার করেছিলেন যে ডিএনএ হলো একটি জেনেটিক মেটেরিয়াল। ওকে, সুতরাং গ্রিফিথের যেমন এক্সপেরিমেন্ট পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে এভারি ম্যাকলিওড ম্যাককার্টির এক্সপেরিমেন্ট পড়তে হবে। এবং এর সাথে সাথে আরো একটা এক্সপেরিমেন্ট পড়তে হবে, সেটা হলো হার্শি আর চেজের এক্সপেরিমেন্ট। সেটি হলো ব্যাকটেরিয়াল ট্রান্সডাকশন পদ্ধতি। অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া 3 রকম পদ্ধতিতে সে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে: ট্রান্সফরমেশন, কনজুগেশন এবং ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে একটি ব্যাকটেরিয়া থেকে জেনেটিক মেটেরিয়াল ব্যাকটেরিওফাজ বা ভাইরাসের মধ্যে দিয়ে অন্য ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে, তাকেই আমরা বলবো ট্রান্সডাকশন পদ্ধতি। সুতরাং হার্শি আর চেজের ট্রান্সডাকশন পদ্ধতির মাধ্যমে কিভাবে প্রমাণ করা যায় যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, এই বিষয় সম্বন্ধে কনসেপ্ট রাখতে হবে। তাহলে এগুলোই মেইনলি ক্রোমোজোমে আছে। ক্রোমোজোম পড়ার পরেই তোমাদেরকে যে বিষয়টা পড়তে হবে সেটা হলো নিউক্লিক অ্যাসিড। এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং ক্রোমোজোমের পরেই তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো নিউক্লিক অ্যাসিড। এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে মেইনলি পড়তে হবে ডিএনএ এবং আরএনএ। ওকে, তাহলে অ্যাকচুয়ালি ডিএনএ এর গঠন সম্বন্ধে কনসেপ্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ডিএনএ স্ট্রাকচার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ডিএনএ এর গঠন সংক্রান্ত ওয়াটসন আর ক্রিকের মডেল এবং ডিএনএ এর কেমিক্যাল গঠন। প্রথমে যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হলো ডিএনএ স্ট্রাকচার। এবং ডিএনএ তে দুটি পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড থাকে এবং এই দুটি পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড পরস্পরকে পেঁচিয়ে থাকে এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডে সাধারণত ডিঅক্সি রাইবোজ সুগার, তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন যুক্ত ক্ষার এবং ফসফরিক অ্যাসিড থাকে। ওকে, সুতরাং ডিঅক্সি রাইবোজ সুগারের অ্যাকচুয়ালি এক্ষেত্রে যে বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে সেটা হলো ডিঅক্সি রাইবোজ সুগারের এটা যদি 1 নম্বর কার্বন পজিশন হয় এবং এটা যদি 2 নম্বর কার্বন পজিশন হয় এবং এই 2 নম্বর কার্বন পজিশনে অ্যাকচুয়ালি অক্সিজেন থাকে না এবং সেই জন্যই ডিএনএ এর যে সুগার, অক্সিজেন অ্যাবসেন্ট, এবং সেই জন্য ডিএনএ এর যে সুগার তাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোজ সুগার। এবং এটা যেহেতু 5 কার্বন যুক্ত সুগার, সেই জন্য এটা হলো রাইবোজ সুগার। ওকে, এবং যেহেতু ডিএনএ এর এই রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন পজিশনে কোনো রকম অক্সিজেন থাকে না, সেই জন্যই এটা হলো ডিঅক্সি রাইবোজ সুগার। এবং এই যে নিউক্লিওটাইড, আমি যেটা বলছিলাম যে ডিএনএ হলো পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড এবং ডিএনএ এর এই যে পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, এই প্রত্যেকটা নিউক্লিওটাইডে যেটা থাকে সেটা হলো 1 প্রাইম পজিশনে নাইট্রোজেন যুক্ত ক্ষার যুক্ত হয় অ্যাকচুয়ালি রাইবোজ সুগারের। ওকে, এবং এই 5 প্রাইম পজিশনে যেটা যুক্ত হয় সেটা হলো ফসফরিক অ্যাসিড। তাহলে এটাই হলো একটি নিউক্লিওটাইডের গঠন। সুতরাং ডিএনএ যে দুটি স্ট্র্যান্ড, এই ডিএনএ দুটি স্ট্র্যান্ড অসংখ্য এরকম নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে এই যে গোল যেগুলো আমি এঁকেছি এগুলো হলো নিউক্লিওটাইড এবং প্রত্যেকটা নিউক্লিওটাইড আবার এই যে অংশ দিয়ে যুক্ত থাকে এটাকে বলে ফসফোডাইএস্টার বন্ড। তাহলে একে আমরা বলবো ফসফোডাইএস্টার বন্ড। ওকে, আমি খুব ব্রিফলি ডিএনএ এর গঠন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং প্রত্যেকটা স্ট্র্যান্ড আবার পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকে, রাইট? তাহলে প্রতিটা স্ট্র্যান্ড পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত থাকবে এবং এই হাইড্রোজেন বন্ড ডাবল বন্ডেড হতে পারে অথবা ট্রিপল বন্ডেড হতে পারে। এবং একটি স্ট্র্যান্ডে যদি অ্যাডেনিন থাকে তাহলে অন্য স্ট্র্যান্ডে থাকবে থাইমিন, একটি স্ট্র্যান্ডে যদি গুয়ানিন থাকে তাহলে অন্য স্ট্র্যান্ডে থাকবে সাইটোসিন। সুতরাং কিভাবে এই অ্যারেঞ্জমেন্ট হয় এই সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট তোমাদেরকে অবশ্যই রাখতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে যে বিষয়টা জানতে হবে সেটা হলো চেয়ার গ্যাপস রুলস।
এর সঙ্গে সঙ্গে যেটা জানতে হবে সেটা হলো চ্যারগ্যাপস রুলস এবং তার সাথে সাথে ওয়াটসন আর ক্রিকের ডিএনএ মডেল। সো ওয়াটসন এন্ড ক্রিকের ডাবল হেলিক্স মডেল, ওয়াটসন এন্ড ক্রিকের ডাবল হেলিক্স মডেল। সুতরাং ডিএনএ গঠন কিন্তু মলিকুলার বায়োলজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো ভাইরাস ডিএনএ প্রধানত দ্বিতন্ত্রী বা ডাবল স্ট্যান্ডার্ড, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে সেক্ষেত্রে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ দেখা যায়, রাইট। এছাড়া ডিএনএ এর বিভিন্ন রকমের টাইপ আছে, যেমন এই বিষয়টা একটু পড়ে রাখবে, যেমন এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ ইত্যাদি ডিফারেন্ট টাইপের ডিএনএ আছে। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো আরএনএ। সুতরাং আরএনএ এর যে টাইপ, আরএনএ কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হলো জেনেটিক আরএনএ এবং আরেকটি হলো নন জেনেটিক আরএনএ। ওকে, সুতরাং জেনেটিক আরএনএ কোনগুলো, নন জেনেটিক আরএনএ, এবং তার সঙ্গে সঙ্গে টিআরএনএ এর ক্লোভার লিফ মডেল, টিআরএনএ এন্ড এমআরএনএ এর গঠন। সুতরাং এমআরএনএ এবং টিআরএনএ এর গঠন কিন্তু ভালোভাবে পড়তে হবে। এই প্রসঙ্গে আরেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়ে দিই, সেটা হলো এক্সন এবং ইন্ট্রন। ধরা যাক কোন একটি পার্টিকুলার ক্রোমোসোম, অ্যাকচুয়ালি ক্রোমোসোম বলতে গিয়ে আরেকটা জিনিস যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রতিটি ক্রোমোসোমে কতগুলো ডিএনএ থাকে। সো হাউ মেনি ডিএনএ is present in a single chromosome। এটা কিন্তু অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি করে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোসোমে কতগুলো ডিএনএ থাকবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদেরকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি দুটো কনসেপ্ট আছে। তো প্রথমে সায়েন্টিস্টরা মনে করতেন যে প্রতিটি ক্রোমোসোমে হয়তো একাধিক ডিএনএ আছে, এবং সেই যে কনসেপ্ট তাকে আমরা বলবো মাল্টিনেমি কনসেপ্ট। কিন্তু বর্তমানে ইউনিনেমি কনসেপ্ট অনুযায়ী, অর্থাৎ বর্তমানে যে কনসেপ্ট নেওয়া হচ্ছে সেটা হলো ইউনিনেমি কনসেপ্ট, এবং ইউনিনেমি কনসেপ্ট অনুযায়ী সিঙ্গেল ক্রোমোসোমে, অর্থাৎ একটি ক্রোমোসোমে একটি মাত্র ডিএনএ থাকে। সুতরাং সিঙ্গেল ক্রোমোসোমে সিঙ্গেল ডিএনএ থাকবে। ওকে, অর্থাৎ একটি ক্রোমোসোমে একটাই ডিএনএ থাকবে, একটি ক্রোমোসোমে কখনোই একাধিক ডিএনএ থাকে না। সুতরাং এই বিষয়গুলো জেনারেলি তোমাদেরকে পড়তে হবে, রাইট। ওকে, নেক্সট যে বিষয়টা তোমাদেরকে পড়তে হবে সেটা হলো নিউক্লিয়াসম কনসেপ্ট। এই প্রসঙ্গে খুব ব্রিফলি আমি তোমাদেরকে বলার চেষ্টা করি। সেটা হলো ইউক্যারিওটিক যে কোষ আছে, ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস, ধরা যাক এটি হলো নিউক্লিয়াস, কিন্তু এই নিউক্লিয়াসের তুলনায় ডিএনএ এর লেন্থ কিন্তু অনেক বেশি। সুতরাং নিউক্লিয়াসের তুলনায় ডিএনএ এর লেন্থ কিন্তু অনেক বেশি। ডিএনএ যদি নিউক্লিয়াসের মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই এই ডিএনএ কে কি করতে হবে, প্যাকেজড হতে হবে। সুতরাং নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ কিভাবে প্রবেশ করবে, কেমন ধরনের প্যাকেজিং হবে, সেটাই হলো নিউক্লিয়াসম কনসেপ্ট। এবং বিজ্ঞানী আর্থার কনবার্গ প্রথম এই কনসেপ্ট দিয়েছিলেন, নিউক্লিয়াসম কনসেপ্ট। এবং এই প্যাকেজিং এর বিভিন্ন রকমের ধাপ আছে, যেমন ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল এবং সবশেষে মেটাফেজ ক্রোমোসোম। সুতরাং তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ প্যাকেজিং। সো ফার্স্ট লেভেল অফ প্যাকেজিং, এবং একেই আমরা বলবো নিউক্লিয়াসম কনসেপ্ট। সো দিস ইজ কল্ড নিউক্লিয়াসম কনসেপ্ট। সুতরাং ডিএনএ কে নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করতে গেলে বিভিন্ন লেভেলের প্যাকেজিং হবে। তাহলে প্রথম লেভেল যে প্যাকেজিং, তাকেই আমরা বলবো নিউক্লিয়াসম কনসেপ্ট, এবং নিউক্লিয়াসমকে বলা হয় 50 ন্যানোমিটার ফাইবার। সো নিউক্লিয়াসম ইজ নোন এজ 50 ন্যানোমিটার ফাইবার। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসমের মধ্যে কি থাকে, অ্যাকচুয়ালি নিউক্লিয়াসমের ডিএনএ থাকবে, হিস্টোন প্রোটিন থাকে, এবং হিস্টোন প্রোটিন এক্ষেত্রে অক্টামার হিসেবে অবস্থান করে। এক্ষেত্রে কেমন হিসেবে অবস্থান করবে, অক্টামার, অর্থাৎ 2 molecules of H2A, H2B, H3 এবং H4 থাকে। সুতরাং আমরা যদি নিউক্লিয়াসমের আমরা যদি ছবি আঁকার চেষ্টা করি, তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াসমকে অনেকটা বিটস অন এ স্ট্রিং স্ট্রাকচার দেখায়, অর্থাৎ একটা দড়ির উপর পুঁতির মতো গঠন দেখায়। সুতরাং এটা একটা দড়ি এবং এর মধ্যে পুঁতির মতো এই গঠন। সুতরাং এটাই হলো নিউক্লিয়াসম, রাইট। এবং এই যে অংশটা, অর্থাৎ কালো ভাবে আমরা যেটা এঁকেছি, কালো যে অংশটা, এটাকে বলা হয় র্যাপিং ডিএনএ। দিস ইজ কল্ড র্যাপিং ডিএনএ। এবং এই র্যাপিং ডিএনএ হিস্টোন অক্টামারকে পেঁচিয়ে থাকে 1.3 পাকে। সুতরাং এক্ষেত্রে এটা যদি হিস্টোন অক্টামার হয়, তাহলে H2A, H2B এক্ষেত্রে থাকবে 2 অণু করে, H3 এবং H4। সুতরাং এটাকে আমরা বলবো হিস্টোন অক্টামার। এই হিস্টোন অক্টামারকে 1.3 পাকে এই ডিএনএ পেঁচিয়ে থাকে, তাহলে এক্ষেত্রে হবে 1.3 টার্ন। সো সিম্পলি দিস ইজ কল্ড অ্যাজ নিউক্লিয়াসম। সুতরাং এই বিষয়টা তোমাদেরকে পড়তে হবে। এবং এর সঙ্গে সঙ্গে এটা বলে রাখি, এই যে প্যাচ, এই প্যাচটাকে সিল করে যেটা, সেটা হলো H1। এবং এক্ষেত্রে H1 কিন্তু ইজ নট
পার্ট অফ নিউক্লিয়াসম। ওকে, তাহলে এটাই হলো নিউক্লিয়াসম কনসেপ্ট, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের যে প্যাকেজিং, অর্থাৎ ফার্স্ট লেভেল অফ প্যাকেজিং ইজ কল্ড অ্যাজ নিউক্লিয়াসম। সুতরাং এই বিষয় সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। ওকে, এবং এক্ষেত্রে নিউক্লিয়াসমের মধ্যবর্তী এই যে ডিএনএ গুলোকে বলা হয় লিঙ্কার ডিএনএ, এক্ষেত্রে বিভিন্ন রকমের নন হিস্টোন প্রোটিন থাকে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ইউক্যারিওটিক কোষে কিন্তু ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন থাকে। ওকে, তাহলে লিঙ্কার ডিএনএ তে নন হিস্টোন প্রোটিন থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোন প্রোটিন, হিস্টোন অক্টামার, H1 হিস্টোন ইত্যাদি এই সমস্ত প্রোটিন গুলো থাকে। তাহলে এটাই হলো অ্যাকচুয়ালি নিউক্লিয়াসম মডেল। পড়ার পরেই তোমাদেরকে যে বিষয়টা পড়তে হবে সেটা হলো সেন্ট্রাল ডগমা। অনেকেই তোমরা সেন্ট্রাল ডগমা সম্বন্ধে বুঝতে পারো না, সুতরাং সেন্ট্রাল ডগমা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেন্ট্রাল ডগমা থেকে বিভিন্ন রকমের প্রশ্ন দিতে পারে। এবং সেন্ট্রাল ডগমার এই কনসেপ্ট প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী ক্রিক। সেন্ট্রাল ডগমা হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় এবং ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, যে কোনো টাইপের আরএনএ, ক্ষেত্রে আমি এমআরএনএ লিখবো, এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তাকেই আমরা বলবো সেন্ট্রাল ডগমা। ওকে, সুতরাং ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন। সেই পদ্ধতিকে বলা হবে রেপ্লিকেশন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে যে পদ্ধতিতে, সেই পদ্ধতিকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে যে পদ্ধতিতে, তাকেই আমরা বলবো ট্রান্সলেশন। রাইট? তাহলে এই বিষয়টা, অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, তার স্টেপস গুলো তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এই প্রসঙ্গে বলে রাখি যে এক্ষেত্রে ধরা যাক কোন একটা পার্টিকুলার সেল আছে, তাহলে এটি হলো একটি সেল, ধরা যাক এটি হলো চোখের সেল, সো দিস ইজ দ্য আই সেল। ওকে, এবং এই চোখের কোষে কোন একটা পার্টিকুলার কোষের কাজ, মানে ধরা যাক এই চোখের কোষে যে প্রোটিন থাকবে সেটা হলো রোডপসিন। তাহলে রোডপসিন প্রধানত কিসে সাহায্য করে? আমাদের দেখতে সাহায্য করে। তাহলে এই যে রোডপসিন প্রোটিন, এই রোডপসিন প্রোটিন অ্যাকচুয়ালি কোথা থেকে তৈরি হবে? এই রোডপসিন প্রোটিন তৈরি করার জন্য যে জিন, সেটাই বর্তমান থেকে ডিএনএ তে। সিম্পলি এই রোডপসিন প্রোটিন তৈরি হবে যেখানে, ধরা যাক এটি হলো নিউক্লিয়াস, সুতরাং এই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএ এর একটা পার্টিকুলার পোর্শন যেটা রোডপসিন প্রোটিন তৈরি করবে। তাহলে দিস ইজ এ পার্ট অফ ডিএনএ। সো দিস ইজ এ পার্ট অফ ডিএনএ যেটা রোডপসিন প্রোটিন তৈরি করবে, একেই আমরা বলবো জিন। রাইট? এবং মানুষের ক্ষেত্রে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার মধ্যে অন্তত 30,000 জিন আছে। সুতরাং প্রত্যেকটা ক্রোমোজোমে যদি একটি করে ডিএনএ থাকে, তাহলে প্রত্যেকটা ডিএনএ তে নিশ্চয়ই একাধিক জিন থাকবে। তাহলে হোয়াট ইজ জিন? জিন হলো ডিএনএ সেই সেগমেন্ট যেটি একটি প্রোটিন তৈরি করে, বা সিম্পলি একটা পলিপেপটাইড চেইন তৈরি করে, তাকেই আমরা বলবো জিন। তাহলে আমরা চোখের যে কোষ দেখছিলাম, এই কোষের প্রধান কাজ হচ্ছে প্রোটিনের সাহায্যে সে কাজ করবে। তাহলে এই প্রোটিনটা কোথা থেকে তৈরি হবে? ডিএনএ থেকে। কিন্তু ডিএনএ ডাইরেক্টলি প্রোটিন তৈরি করবে না, ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মধ্য দিয়ে প্রোটিন তৈরি করে। তাহলে এই যে সমগ্র বিষয়, এটাই কিন্তু সেন্ট্রাল ডগমা। ওকে, তাহলে এই যে অংশটা, অর্থাৎ ডিএনএ এই অংশ যেটা রোডপসিন প্রোটিন তৈরি করবে, সুতরাং ডিএনএ এর কোন একটা পার্টিকুলার সিকোয়েন্স এবার এক্ষেত্রে কপি হবে কিসে? এমআরএনএ তে। ওকে, সুতরাং এক্ষেত্রে এমআরএনএ তৈরি হবে এবং এমআরএনএ নিউক্লিয়াসের মধ্যে থাকবে, এবং এরপরে এমআরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাবে এক্স প্রোটিন নামক প্রোটিনের সাহায্যে, এবং নিউক্লিয়াস থেকে বেরিয়ে এমআরএনএ যখন সাইটোপ্লাজমে আসে, তখন সাইটোপ্লাজমে রাইবোসোমের সঙ্গে যুক্ত হয়ে এবার রোডপসিন প্রোটিন তৈরি করবে। সুতরাং এই পদ্ধতিকেই আমরা বলবো ট্রান্সলেশন। তাহলে যে পদ্ধতিতে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় তাকে বলে ট্রান্সক্রিপশন, এবং যে পদ্ধতিতে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাকেই বলা হয় ট্রান্সলেশন। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই তিনটে ফান্ডামেন্টাল প্রসেসেরই কিন্তু তিনটে স্টেপস আছে। প্রথম যে স্টেপ সেটা হলো ইনিশিয়েশন বা আরম্ভ বা স্টার্টিং, তারপরে এলঙ্গেশন এবং সবশেষে হলো টার্মিনেশন। এবং রেপ্লিকেশন পদ্ধতির যে ইনিশিয়েশন পর্যায়ে, সেক্ষেত্রে বিভিন্ন রকমের এনজাইমস এর নাম তোমাদেরকে পড়তে হবে। রাইট? এই সংক্রান্ত ভিডিও আমি একটা অলরেডি তৈরি করেছি, কিন্তু তবুও আমি আবার রেপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করব। এবং রেপ্লিকেশন যে পদ্ধতিতে হয় সেটা হলো সেমি কনজারভেটিভ ম্যানার। হোয়াট ইজ সেমি কনজারভেটিভ পদ্ধতি? সেমি কনজারভেটিভ পদ্ধতি হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে দুটি প্যারেন্টাল স্ট্র্যান্ড প্রথমে পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়। তাহলে দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে কি হবে? সেপারেটেড হবে, এবং প্রত্যেকটা স্ট্র্যান্ড একটা করে টেমপ্লেট হিসেবে কাজ করে, এবং এই টেমপ্লেট গুলো আবার বা ছাঁচ হিসাবে কাজ করে, এবং এখান থেকে একটি নতুন স্ট্র্যান্ড এবং একটি পুরানো স্ট্র্যান্ড তৈরি হয়। তাহলে ওয়ান ওল্ড is to one
নিউ স্ট্র্যান্ড যুক্ত ডিএনএ তৈরি হয়। তাহলে এই পদ্ধতিকেই আমরা বলবো রেপ্লিকেশন, এবং এই পদ্ধতিকে অ্যাকচুয়ালি আমরা বলবো সেমি কনজারভেটিভ পদ্ধতি। এবং ডিএনএ রেপ্লিকেশন যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে হয়, এই প্রসঙ্গে যে বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছিলেন তিনি হলেন মেসেলসন এবং স্টাল। প্রোক্যারিওটিক কোষে এবং ইউক্যারিওটিক কোষে অ্যাকচুয়ালি যে বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করেছিলেন ভিসিয়া ফ্যাবার উপর বা ব্রডবিন, সেই বিজ্ঞানীর নাম হলো টেইলর। সুতরাং প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার কোষেই ডিএনএ রেপ্লিকেশন কিন্তু সেমি কনজারভেটিভ ম্যানারে হয়। রেপ্লিকেশন পদ্ধতিতে ইনিশিয়েশন পর্যায়ে বিভিন্ন এনজাইমস যেমন ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, টোপোআইসোমারেজ, গাইরেজ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন, সুপার হেলিক্স রিল্যাক্সিন প্রোটিন ইত্যাদি বিভিন্ন রকমের বা সুইভারলেস প্রোটিন, বিভিন্ন রকমের প্রোটিনের কাজ তোমাদেরকে পড়তে হবে। এবং এলঙ্গেশন পর্যায়ে যেটা পড়তে হবে মেইনলি সেটা হলো লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ওকে, এবং টার্মিনেশন পদ্ধতিতে টার আর টাস সাইট, এবং মেইনলি তোমাদের যে বিষয়টা আছে সেটা হলো প্রোক্যারিওটিক কোষের রেপ্লিকেশন, অর্থাৎ ব্যাকটেরিয়া কোষে কিভাবে রেপ্লিকেশন পদ্ধতি সম্পন্ন হয় সেই বিষয়টা আছে। নেক্সট, রেপ্লিকেশনের পরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো ট্রান্সক্রিপশন। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে ফান্ডামেন্টাল প্রসেস অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই তিনটি পদ্ধতি কিন্তু যে ডাইরেকশনে হবে সেটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন। তাহলে রেপ্লিকেশনের পরে যে পদ্ধতি ঘটবে সেটা হলো ট্রান্সক্রিপশন, এবং ট্রান্সক্রিপশন পদ্ধতি হলো সেই পদ্ধতি যে পদ্ধতিতে ডিএনএ থেকে সব রকমের আরএনএ তৈরি হয়। এবং তোমরা জানো যে ডিএনএ হলো ডাবল স্ট্যান্ডার্ড। তাহলে ডিএনএ এক্ষেত্রে দু স্ট্র্যান্ডের ওরিয়েন্টেশন হবে, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। কিন্তু আরএনএ হলো সিঙ্গেল স্ট্র্যান্ডের, অর্থাৎ এক্ষেত্রে একটি স্ট্র্যান্ড কপি হবে, রাইট? এবং যেহেতু এই কপি হওয়ার যে ওরিয়েন্টেশন সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন, সুতরাং এই স্ট্র্যান্ড কপি হবে। তাহলে ট্রান্সক্রিপশনের শুরুতেই তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো কোনটি হলো টেমপ্লেট স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ড এবং কোনটি হলো ননসেন্স স্ট্র্যান্ড বা কোনটিকে আমরা বলবো কোডিং স্ট্র্যান্ড, কোনটি নন কোডিং স্ট্র্যান্ড, এই সমস্ত বিষয়গুলো। এবং তার সঙ্গে সঙ্গে প্রোমোটার, অর্থাৎ প্রোমোটারে যে -10 সিকোয়েন্স কোনটা, -35 সিকোয়েন্স কোনটা, এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে যেটা পড়তে হবে সেটা হলো টাটা বক্স। ওকে, সুতরাং প্রোমোটার সম্বন্ধে জানতে হবে, অর্থাৎ একটা জিনের শুরু সেটা হলো প্রোমোটার এবং শেষ যেটা সেটা হলো টার্মিনেটর। সুতরাং এই বিষয়গুলো কনসেপ্ট তোমাদেরকে অবশ্যই রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ট্রান্সক্রিপশনে একটি মাত্র এনজাইম কাজ করে সেটা হলো আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ ইজ এ হিউজ এনজাইম। সুতরাং আরএনএ পলিমারেজ এই এনজাইম অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের সাব ইউনিট নিয়ে গঠিত, যেমন আলফা সাব ইউনিট, দুটো আলফা সাব ইউনিট, বিটা ড্যাশ, ওমেগা সাব ইউনিট এবং তার সঙ্গে সঙ্গে সিগমা ফ্যাক্টর। সুতরাং এই প্রত্যেকটা ফ্যাক্টরের কাজ কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে এবং কিভাবে সিগমা ফ্যাক্টর প্রোমোটার রিজিয়নকে চিনতে পারে এই বিষয়টা তোমাদেরকে জানতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাবর্টিভ ইনিশিয়েশন কাকে বলে এবং কিভাবে এলঙ্গেশন হচ্ছে। এবং ট্রান্সক্রিপশনের আর যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো টার্মিনেশন পদ্ধতি, রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন এবং রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন কাকে বলে। তার সঙ্গে সঙ্গে টার্মিনেশন পদ্ধতির সময় কিভাবে হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে, কিভাবে রো প্রোটিন কিভাবে হল্ট করে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়েই প্রধানত ট্রান্সক্রিপশন পদ্ধতি। ট্রান্সক্রিপশনের পরে যে পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রান্সলেশন, এবং ট্রান্সলেশন পদ্ধতিও কিন্তু ইনিশিয়েশন, এলঙ্গেশন এবং টার্মিনেশন এই তিনটে পদ্ধতিতে সম্পন্ন হয়। এক্ষেত্রে ট্রান্সলেশনের যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো ইনিশিয়েশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের ইনিশিয়েশন ফ্যাক্টর। অনেক সময় তোমরা বুঝতে পারো না যে কি পড়তে হবে, তাহলে ইনিশিয়েশন ফ্যাক্টর 1, 2, 3 এদের ফাংশন কি এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে রাইবোসোমের স্মল সাব ইউনিট লার্জ সাব ইউনিটের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ ইনিশিয়েশনে কিভাবে স্মল সাব ইউনিট লার্জ সাব ইউনিটের সঙ্গে যুক্ত হয়ে কিভাবে ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন করছে এই বিষয়টা জানতে হবে। এবং রাইবোসোমের মধ্যে বিভিন্ন সাইট থাকে, যে সাইটগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হলো ই সাইট, তার সঙ্গে সঙ্গে পি সাইট এবং এ সাইট। এবং কিভাবে ট্রান্সলেশন পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড কিভাবে টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয়। সুতরাং অ্যামাইনো অ্যাসিড কিভাবে টিআরএনএ এর সঙ্গে যুক্ত হয়, এক্ষেত্রে কোন এনজাইম কাজ করে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে কোডন এবং অ্যান্টিকোডন কাকে বলে। ওকে, সো কোডন আর অ্যান্টিকোডন, অর্থাৎ এমআরএনএ তে কোডন থাকে এবং টিআরএনএ তে অ্যান্টিকোডন থাকে। সুতরাং কোডন অ্যান্টিকোডন ইন্টারঅ্যাকশন খুব ভালোভাবে বুঝতে হবে এবং ইনিশিয়েশন ফ্যাক্টর কিভাবে ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন করে এই বিষয়টা জানতে হবে। ওকে, এবং ট্রান্সলেশনের যে এলঙ্গেশন যে পর্যায়ে আছে, এই এলঙ্গেশন পর্যায়ে পেপটাইডাল ট্রান্সফারেন্স উৎসেচক কিভাবে কাজ করে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। এবং এলঙ্গেশন পর্যায়ে ই সাইট, পি সাইট এবং এ সাইটের কি কাজ এটা বুঝলেই কিন্তু তোমরা এলঙ্গেশন পর্যায়ে খুব ভালোভাবে বুঝতে পারবে।
এবং এমআরএনএ এর মধ্যে বিভিন্ন রকমের কোডন থাকে, তো তার মধ্যে 3টি কোডন হলো ননসেন্স কোডন। সো 3 কোডন আর ননসেন্স কোডন, এবং এই ননসেন্স কোডন গুলো হলো ইউএএ, ইউএজি এবং ইউজিএ। সুতরাং ননসেন্স কোডন যখন আসবে ট্রান্সলেশনে, তখন ট্রান্সলেশন পদ্ধতি বন্ধ হয়ে যাবে। তো এমআরএনএ তে যখন ননসেন্স কোডন কিভাবে এমআরএনএ ট্রান্সলেশন পদ্ধতি বন্ধ করে দেয় বা টার্মিনেশন ঘটায়, এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে ইউএএ হলো ওকার, এটা মনে রাখবে। ইউএজি হলো এম্বার, এবং আর হলো ইউজিএ। ওকে, সুতরাং এটাকে আমরা বলবো ওপাল, তাহলে ইউএ। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রধানত সেন্ট্রাল ডগমা। এই প্রসঙ্গে আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো এমআরএনএ এর মডিফিকেশন। সো এমআরএনএ এর মডিফিকেশন, এই বিষয়টাও কিন্তু একটু আমাদেরকে কনসেপ্ট নিতে হবে। এবং ইউক্যারিওটিক কোষের যে এমআরএনএ এর যে মডিফিকেশন ঘটে, সেটা হলো 5 প্রাইম ক্যাপিং, অর্থাৎ এমআরএনএ এর 5 প্রাইম এন্ডের দিকে ক্যাপ তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে স্প্লাইসিং এবং 3 প্রাইম পলি এ টেল, 3 প্রাইম পলি এ টেল। অর্থাৎ যে নতুন যে এমআরএনএ তৈরি হলো বা ন্যাসেন্ট যে এমআরএনএ তৈরি হলো, বা সিম্পলি আমরা বলতে পারি এটা হলো এমআরএনএ, এবং এমআরএনএ এর মধ্যে কি থাকে, ইন্ট্রন, এবং তার সঙ্গে সঙ্গে এমআরএনএ এর মধ্যে এক্সন। ওকে, সো ইন্ট্রন, আবার এক্ষেত্রে থাকবে এক্সন। তো এই প্রসঙ্গে বলে রাখি যে ইন্ট্রন হলো ইনঅ্যাক্টিভ জিন এবং এক্সন হলো অ্যাক্টিভ জিন। সুতরাং আমাদেরকে কি করতে হবে, ইন্ট্রনকে আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে যে পদ্ধতিতে ইন্ট্রন অ্যাকচুয়ালি কেটে বেরিয়ে যায়, সেটাকেই আমরা বলবো স্প্লাইসিং। এবং এটা যদি এমআরএনএ এর 5 প্রাইম এন্ড 3 প্রাইম এন্ড হয়, তাহলে 3 প্রাইম এন্ডে পলি এ টেল তৈরি হবে, এবং 5 প্রাইম এন্ডে 5 প্রাইম গুয়ানোসিন ক্যাপ তৈরি হবে। তো এই প্রসঙ্গে যেটা তোমাদেরকে মেইনলি বুঝতে হবে, সেটা হলো ইন্ট্রন এবং এক্সন কাকে বলে। ইন্ট্রন হলো জিনের ইনঅ্যাক্টিভ অংশ, এই অংশটা কেটে যাওয়া, এটাকেই আমরা বলবো স্প্লাইসিং। ওকে, তাহলে অ্যাকচুয়ালি রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন কি, সেই বিষয়টা আমি খুব ব্রিফলি বললাম, এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেগুলো বললাম, এবং ইন্ট্রন এবং এক্সনকে এই বিষয়টাও বললাম। এর সাথে সাথে আরেকটা বিষয় পড়তে হবে, সেটা হলো সি ভ্যালু প্যারাডক্স। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, সি ভ্যালু প্যারাডক্স। অ্যাকচুয়ালি প্রধানত এটাই দেখা গেছে যে ইউক্যারিওটসের ক্ষেত্রে বিভিন্ন রকমের জাঙ্ক ডিএনএ থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে ইন্ট্রনের সংখ্যা বেশি থাকে। যেমন অ্যাম্ফিবিয়া যদিও ম্যামালসের থেকে কম উন্নত, তবুও অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে ডিএনএ এর পরিমাণ কিন্তু অনেক বেশি। কিন্তু এই ডিএনএ তে যেটা থাকে, সেটা হলো ম্যাক্সিমাম ইন্ট্রন, অর্থাৎ জাঙ্ক ডিএনএ থাকে, অর্থাৎ যারা কোনো কাজের নয়। ওকে, সুতরাং এই যে ঘটনা, এটাকেই আমরা বলবো সি ভ্যালু প্যারাডক্স। সুতরাং সি ভ্যালু প্যারাডক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়েই প্রধানত সেন্ট্রাল ডগমার বিভিন্ন পদ্ধতিগুলো, এই বিষয়গুলো তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমি এই সংক্রান্ত ভিডিও যদি আমি তৈরি করব, আমাদেরকে যে বিষয়টা পড়তে হবে সেটা হলো জেনেটিক কোড। এবং তোমরা জানো যে হরগোবিন্দ খুরানা হলেন সেই বিখ্যাত সায়েন্টিস্ট যিনি জেনেটিক কোড আবিষ্কার করেছিলেন, এবং তার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সুতরাং জেনেটিক কোড বিষয়টা কি, আমি একটু বলার চেষ্টা করি। তো আমি প্রথমেই যে বিষয়টা বললাম, সেটা হলো ডিএনএ। অ্যাকচুয়ালি ডিএনএ তে দুটি স্ট্র্যান্ড থাকে। ওকে, ধরা যাক ডিএনএ এর একটি স্ট্র্যান্ডে এরকম সিকোয়েন্স আছে, ATGC, CG, G, A, T ইত্যাদি এরকম সিকোয়েন্স আছে। তাহলে এটা হলো 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ড। তাহলে 3 প্রাইম স্ট্র্যান্ডে নিশ্চয়ই এক্ষেত্রে থাকবে অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি থাইমিন, G, G, C, C, থাইমিন, A, 5 প্রাইম। ওকে, তাহলে এর মধ্যে কোন স্ট্র্যান্ডটা কপি হবে, তাহলে এর মধ্যে যে স্ট্র্যান্ডটা কপি হবে সেটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম। সুতরাং এই স্ট্র্যান্ড কপি হয়ে এমআরএনএ তৈরি হবে। সুতরাং এটা যদি ডিএনএ হয়, তাহলে ডিএনএ থেকে এক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হলো মেসেঞ্জার আরএনএ, এবং মেসেঞ্জার আরএনএ এটা হলো 5 প্রাইম এন্ড। ওকে, তাহলে টি এর কমপ্লিমেন্টারি এখানে অ্যাডেনিন এবং এ এর কমপ্লিমেন্টারি থাইমিন, কিন্তু আরএনএ তে থাইমিন থাকে না, তাহলে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। জাস্ট এটা মনে রাখবে যে থাইমিনের পরিবর্তে আরএনএ তে ইউরাসিল থাকে। ওকে, তাহলে সাইটোসিন মানে গুয়ানিন, আবার জি সি, তাহলে জি এর কমপ্লিমেন্টারি সি এর কমপ্লিমেন্টারি জি, আবার এই সি এর কমপ্লিমেন্টারি জি, থাইমিনের কমপ্লিমেন্টারি অ্যাডেনিনের কমপ্লিমেন্টারি থাইমিন, কিন্তু আরএনএ তে থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ওকে, সুতরাং এটা হলো এমআরএনএ। সুতরাং এই এমআরএনএ যখন ডিএনএ এর এই বার্তা রাইবোজোমে যখন বহন করে নিয়ে যায়, তখন
এই অংশের সঙ্গে অ্যাকচুয়ালি যে যুক্ত হয় সেটা হলো টিআরএন এর অ্যান্টিকোডন। ওকে, তাহলে এ এর অ্যান্টিকোডন নিশ্চয়ই হবে টি, এবং ইউ এর অ্যান্টিকোডন নিশ্চয়ই হবে এ, এবং জি এর অ্যান্টিকোডন হচ্ছে সি। সুতরাং এটা হলো টিআরএনএ, এবং এই টিআরএনএ যে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসে, ধরা যাক এক্ষেত্রে আমি ধরলাম এটা হলো ফরমাইলেটেড মিথিওনিন। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো যে তিনটে নাইট্রোজেন যুক্ত ক্ষার, অর্থাৎ তিনটে নাইট্রোজেন যুক্ত ক্ষার এক্ষেত্রে একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করছে, সুতরাং এটা হলো মিথিওনিন। ওকে, সুতরাং এই তিনটে নাইট্রোজেন যুক্ত ক্ষার এমআরএনএ, এদেরকেই আমরা বলবো কোডন। সুতরাং এদেরকেই আমরা বলবো কি জেনেটিক কোড। তো তোমাদেরকে যেটা পড়তে হবে যে কোন টাইপের নাইট্রোজেন বা কত রকমের কোড আছে অ্যাকচুয়ালি। সুতরাং সিসিজি অন্য একটা অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করবে, জিএইউ অন্য অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করবে, কারণ আমরা জানি যে আমাদের কোষে অন্তত 20টা অ্যামাইনো অ্যাসিড থাকে। সুতরাং 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য নিশ্চয়ই মিনিমাম 20টা কোডন থাকতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মোট 64টা কোডন থাকে। ওকে, তাহলে তিনটি এই নাইট্রোজেন যুক্ত ক্ষার একটি অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে, তাহলে মোট কতগুলো কোডন থাকবে? 64টা কোডন থাকবে 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য নিশ্চয়ই একাধিক কোডন থাকে। ওকে, আবার কোনো কোডন হয়তো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন নাও করতে পারে, যেমন আমরা প্রথমেই যেটা দেখছিলাম, যেমন ইউএ অর্থাৎ ননসেন্স কোডন, ইউএজি এবং ইউজিএ, সুতরাং এরা হলো ননসেন্স কোডন, এরা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে না। তাহলে 61টা কোডন 20টা অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করবে। ওকে, তাহলে কোন ধরনের কোডন কোন অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রপার্টিজ গুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, অর্থাৎ জেনেটিক কোডের প্রপার্টিজ এবং কোনটা ইনিশিয়েশন কোডন কোনগুলো টার্মিনেশন কোডন, এই বিষয়টা বুঝতে হবে। যেমন এইউজি হলো ইনিশিয়েশন কোডন, কারণ যেমন ধরনেরই প্রোটিন হোক না কেন তার প্রথম অ্যামাইনো অ্যাসিড অবশ্যই মিথিওনিন হবে। প্রোক্যারিওটিক কোষে এই মিথিওনিন হলো ফসফোরাইলেটেড মিথিওনিন এবং ইউক্যারিওটিক কোষে নরমাল মিথিওনিন, কিন্তু অন্যান্য অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্ট প্রোটিনে বিভিন্ন রকম। এর কারণটা হলো কি? এর কারণ তারা ডিফারেন্ট এমআরএনএ থেকে তৈরি হয়, অর্থাৎ তারা ডিএনএ ডিফারেন্ট অংশ থেকে তৈরি হয়, সেই জন্যই তাদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স হলো বিভিন্ন রকম। তাহলে কোন জাতীয় কোডন কোন টাইপের অ্যামাইনো অ্যাসিড তৈরির সংকেত বহন করে এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে, এবং এটাই হলো প্রকৃতপক্ষে জেনেটিক কোড। সুতরাং জেনেটিক কোডের বিভিন্ন ধর্ম মলিকুলার বায়োলজিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো ওপেরন। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো ল্যাকটোজ ওপেরন। আমি মলিকুলার বায়োলজির বিভিন্ন বিষয় অত্যন্ত দ্রুততার সঙ্গে আমি বলার তোমাদের চেষ্টা করছি যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তো নেক্সট আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো ওপেরন। তো তোমাদের সিলেবাসে যে ওপেরন আছে সেটা হলো ল্যাকটোজ ওপেরন। হোয়াট ইজ ওপেরন? ওপেরনের সাহায্যে একটা জিন কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা বুঝতে পারি। ওকে, অ্যাকচুয়ালি আমাদের দু রকমের জিন থাকে, একটি হলো হাউসকিপিং জিন, সো হাউসকিপিং জিন, এবং আরেক প্রকারের জিন থাকে তাকে আমরা বলবো রেগুলেটরি জিন। তাহলে দু রকমের জিন আমরা দেখতে পাবো কোষেতে, একটি হলো হাউসকিপিং জিন আর একটি হলো রেগুলেটরি জিন। এবং হাউসকিপিং জিন হলো সেই সমস্ত জিনগুলো যারা সব সময় অ্যাক্টিভ থাকে, সো দে রিমেইনস অলওয়েজ অ্যাক্টিভ। এরকম হাউসকিপিং জিনের যে এক্সাম্পল, যেমন গ্লাইকোলাইসিস পদ্ধতি, আমরা জানি যে সজীব কোষে সবসময় গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়। সুতরাং গ্লাইকোলাইসিস কমপ্লিট করার জন্য যে সমস্ত এনজাইমস যে সমস্ত জিন থেকে তৈরি হয় তাকেই সেই সমস্ত জিনগুলোকেই আমরা বলবো হাউসকিপিং জিন। এ প্রসঙ্গে বেডল এবং টটাম বলেছিলেন যে ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথিসিস, অর্থাৎ জিন হলো ডিএনএ এর একটা অংশ যেখান থেকে একটা এনজাইম তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে ইনগ্রাম এই কনসেপ্টকে চেঞ্জ করেছিলেন, অর্থাৎ তিনি বললেন যে জিন হলো ডিএনএ সেই অংশ যেখান থেকে পলিপেপটাইড চেইন তৈরি হয়। তো যাই হোক, গ্লাইকোলাইসিসে আমরা জানি যে 10টা ধাপে 10টা অন্তত এনজাইম লাগে। সুতরাং এই সমস্ত এনজাইমস গুলো সব সময় তৈরি হয় যে জিন থেকে, তাদেরকে আমরা বলবো হাউসকিপিং জিন। এবং তার সঙ্গে সঙ্গে ক্রিব সাইকেলের জন্য যে সমস্ত এনজাইমস লাগে তারা যে জিন থেকে তৈরি হয় সেগুলো সব হলো হাউসকিপিং জিন। ওকে, রেগুলেটরি জিন হলো সেই সমস্ত জিন যেগুলো অ্যাক্টিভ, অর্থাৎ যেগুলো সক্রিয় হয় ইন স্পেশাল কন্ডিশন, অর্থাৎ সুনির্দিষ্ট স্পেশাল কন্ডিশনে এই রেগুলেটরি জিনগুলো প্রধানত সক্রিয় হয়। ওকে, যেমন ল্যাকটোজ ওপেরন। সুতরাং ল্যাকটোজ ওপেরন যদি আমরা
স্টাডি করি তাহলে জিন কিভাবে কাজ করে এই সম্বন্ধে আমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়ে যাবে। অ্যাকচুয়ালি ওপেরন মানে একটা জিন যখন কাজ করে বিভিন্ন জিনের সাহায্যে সেই জিন কাজ করে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি ডিএনএ কে যদি আমরা আঁকি তাহলে ধরে যাক এক্ষেত্রে যে জিন আছে সেটা হলো স্ট্রাকচারাল জিন বা ল্যাকটোজ ওপেরনের জিন যদি ধরি ল্যাক জেড, তারপরে যে জিন আছে সেটা হলো ল্যাক ওয়াই, এবং তারপরে যে জিন আছে সেটা হলো ল্যাক এ। ওকে, তাহলে ল্যাক জেড থেকে যে এনজাইম তৈরি হয় সেটা হলো বিটা গ্যালাক্টোসাইডেস, এবং ল্যাক ওয়াই থেকে যে এনজাইম তৈরি হয় সেটা হলো পারমিয়েস, এবং ল্যাক এ থেকে যে এনজাইম তৈরি হয় সেটা হলো ট্রান্স অ্যাসিটাইলেস। সুতরাং ডিফারেন্ট টাইপের এনজাইম তৈরি হওয়ার জন্য ডিফারেন্ট টাইপের জিন তখনই অ্যাক্টিভ হবে, কিভাবে তারা অ্যাক্টিভ হবে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ওকে, এবং এক্ষেত্রে ল্যাকটোজ ওপেরনে প্রধানত আরো একটা জিন থাকে তাকে আমরা বলবো অপারেটর, এবং এদিকে আরেকটা জিন থাকে তাকে আমরা বলবো প্রমোটার, এবং এদিকে আরো একটা জিন থাকবে তাকে আমরা বলবো ইনহিবিটর, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইনহিবিটর। ইনহিবিটর যদিও ওপেরনের অংশ নয়। তাহলে রেগুলেটরি জিন কিভাবে কাজ করে এই সংক্রান্ত যে এক্সাম্পলস আমাদেরকে নিতে হবে সেটা হলো ল্যাকটোজ ওপেরন। ইকোলাই কোষের ল্যাকটোজ ওপেরন হলো একাধিক জিনের সমাহার। অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল জিন ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এ থেকে কিভাবে এনজাইমস তৈরি হবে সেই পদ্ধতিকে কন্ট্রোল করে আরো দুটো জিন, একটি হলো অপারেটর আর একটা হলো প্রমোটার, এবং তার সঙ্গে সঙ্গে ওপেরন থেকে অনেক দূরে অবস্থিত আর একটা জিন সেটা হলো ইনহিবিটর। এই তিনটে জিন প্রধানত স্ট্রাকচারাল জিনের অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। তাহলে যদি বেডলার টটামের কনসেপ্ট আমরা যদি ধরি, কোন একটা পার্টিকুলার জিন থেকে পার্টিকুলার এনজাইমস তৈরি হয়, তাহলে ল্যাক জেড থেকে বিটা গ্যালাক্টোসাইডেস, ল্যাক এ ওয়াই থেকে পারমিয়েস এবং ল্যাক এ থেকে ট্রান্স অ্যাসিটাইলেস তৈরি হবে। কিন্তু এই জিনগুলো কখন সুইচ অন হবে এবং কখন সুইচ অফ হবে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেলি ইকোলাই কোষ বা ব্যাকটেরিয়াকে যদি আমরা কালচার মিডিয়ামে রাখে যদি গ্লুকোজ দিই তাহলে সে কিন্তু গ্লুকোজকে খাবারের সোর্স হিসেবে ব্যবহার করবে এবং সেটা হলো তার নর্মাল নিউট্রিয়েন্টস। কিন্তু যদি কালচার মিডিয়ামে যদি আমরা ল্যাকটোজ দিই, ল্যাকটোজ হলো একটি ডাইস্যাকারাইড যেটা গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দিয়ে তৈরি। সুতরাং যদি আমরা ল্যাকটোজ দিই তখন সে সেই ল্যাকটোজকে ভাঙার জন্য এই সমস্ত এনজাইমস গুলো তৈরি করবে, অর্থাৎ ল্যাক ওপেরন তখন কিন্তু সক্রিয় হবে। ওকে, কারণ তার তখন ফুড সোর্স হিসাবে গ্লুকোজ নেই, তখন ল্যাকটোজ আছে। সুতরাং এই ল্যাকটোজকে ভাঙার জন্য এই জিনগুলো কিভাবে সক্রিয় হয় এই সম্বন্ধে এই ল্যাকটোজ ওপেরন আছে। প্রধানত যখন ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট থাকে, সো ল্যাকটোজ যখন অ্যাবসেন্ট থাকবে তখন ওপেরন সুইচ অফ থাকবে। কেন ওপেরন সুইচ অফ থাকবে? কারণ ল্যাক আই থেকে একটি প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনটার নাম হলো রিপ্রেসার। সো দিস ইজ কল্ড রিপ্রেসার, এবং রিপ্রেসার অপারেটরের সঙ্গে যুক্ত হয়। ওকে, এবং আমরা জানি যে আরএনএ পলিমারেজ প্রধানত প্রমোটারের সঙ্গে যুক্ত হয়। তাহলে আরএনএ পলিমারেজ ট্রান্সক্রিপশন করার জন্য যে এনজাইম লাগবে সেটা হলো আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ প্রমোটারের সঙ্গে যুক্ত হয়, কিন্তু আরএনএ পলিমারেজ যদি দেখে যে তার সামনে রিপ্রেসার যুক্ত হয়ে আছে তখন কিন্তু আরএনএ পলিমারেজ আর মুভ করবে না। কোথায় মুভ করবে না? স্ট্রাকচারাল জিনের দিকে আর মুভ করবে না, এবং তার ফলে স্ট্রাকচারাল জিনের ট্রান্সক্রিপশন হবে না, এবং সেই কারণের জন্যই ল্যাকটোজ ওপেরন সুইচ অফ থাকবে। ওকে, কিন্তু যদি কোনোভাবে ল্যাকটোজ যদি প্রেজেন্ট থাকে, অর্থাৎ মিডিয়ামে যদি ল্যাকটোজ যদি প্রেজেন্ট থাকে, তাহলে ল্যাকটোজ রিপ্রেসারের সঙ্গে যুক্ত হয় এবং রিপ্রেসারের তখন একটা কনফরমেশনাল চেঞ্জ ঘটে, এবং রিপ্রেসার তখন আর অপারেটরের সঙ্গে যুক্ত হয় না, এবং তার ফলে ক্ষেত্রে আরএনএ পলিমারেজ যে ফ্রি স্পেস পেয়ে যায়, তার ফলে আরএনএ পলিমারেজ এইভাবে মুভ করবে এবং স্ট্রাকচারাল জিনের সে ট্রান্সক্রিপশন ঘটাবে, অর্থাৎ ল্যাকটোজ ওপেরন সুইচ অন হবে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি সিম্পলি দ্য কনসেপ্ট অফ ল্যাকটোজ ওপেরন। তাহলে ল্যাকটোজ ওপেরন আর কিছুই নয়, কিছু জিন যারা একটি রিদমিক ওয়েতে যারা কাজ করে, এবং ল্যাকটোজ ওপেরন তখনই সুইচ অন হবে, অর্থাৎ ল্যাকটোজ ওপেরন থেকে তখনই এনজাইমস তৈরি হবে ল্যাকটোজকে ভাঙার জন্য যখন মিডিয়ামে যখন ল্যাকটোজ থাকবে। ল্যাকটোজ যদি না থাকে তাহলে ল্যাকটোজ ওপেরন সুইচ অফ হবে। সুতরাং কিভাবে সুইচ অন হয় এবং কিভাবে সুইচ অফ হয় এই কনসেপ্ট তোমাদেরকে রাখতে হবে, এবং এর সাথে সাথে বিভিন্ন জিনের মিউটেশন, যেমন ল্যাক আই জিনের মিউটেশন হলে কি হয়, ল্যাক পি জিনের বা প্রমোটার জিনের মিউটেশন হলে কি হয়,
অপারেটরের জিনের মিউটেশন হলে কি হয়, স্ট্রাকচারাল জিনের বিভিন্ন স্ট্রাকচারাল জিনের মিউটেশন হলে কি হয়, যে এনজাইমস তৈরি হবে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। ওকে, তাহলে এই সমস্ত বিষয় নিয়েই প্রধানত ল্যাক্টোজোপেরন। তাহলে মলিকুলার বায়োলজি আমি অত্যন্ত দ্রুততার সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। তো এবার আমাদের যে বিষয়টা আছে সেটা হলো হিউম্যান জিনোম প্রজেক্ট এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এগুলো হলো মলিকুলার বায়োলজির একদম শেষ দিকের পোর্শন। অ্যাকচুয়ালি ডিএনএ তে বিভিন্ন রকমের সিকোয়েন্স থাকে। ওকে, সো ডিএনএ তে বিভিন্ন রকমের সিকোয়েন্স থাকে। এই সিকোয়েন্স গুলো ডিফারেন্ট টাইপের হতে পারে, যেমন এই সিকোয়েন্স গুলো ডিসপার্সড হতে পারে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, অথবা ট্যান্ডেমলি রিপিটেড হতে পারে। ওকে, সো দিস মে বি ট্যান্ডেমলি রিপিটেড। সুতরাং কোনগুলো ডিসপার্সড সিকোয়েন্স, কোনগুলো ট্যান্ডেমলি রিপিটেড ইত্যাদি এই বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু সিকোয়েন্স আছে, যেমন এক্ষেত্রে শর্ট সিকোয়েন্স হতে পারে। ওকে, যেমন সাইন, অথবা লং সিকোয়েন্স হতে পারে যেমন লাইন ইত্যাদি বিভিন্ন রকমের সিকোয়েন্স হতে পারে, রাইট। এখন এই সিকোয়েন্সের উপর ভিত্তি করে যখন কোনো ইন্ডিভিজুয়ালকে যখন আইডেন্টিফাই করা হয় তখনই তাকে আমরা বলবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যে শর্ট যে সিকোয়েন্স আছে তাদেরকে আমরা বলবো ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। সুতরাং ডিফারেন্ট অর্গানিজমের ক্ষেত্রে এই ভিএনটিআর এর ভেরিয়েশন দেখা যায়। তো ভিএনটিআর কে ব্যবহার করে যখন কোনো মানুষকে, সো হিউম্যানকে আমরা যখন আইডেন্টিফাই করি তখনই তাকে আমরা বলবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তিনি হলেন স্যার অ্যালেক জ্যাফ্রে। সুতরাং অ্যালেক জ্যাফ্রে কিভাবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আবিষ্কার করলেন এবং তার সঙ্গে সঙ্গে ভিএনটিআর কাকে বলে এবং বিভিন্ন রকমের ডিএনএ সিকোয়েন্স সম্বন্ধে একদম শেষ দিকে তোমাদেরকে কনসেপ্ট দিতে হবে। এবং সবশেষে যেটা আছে সেটা হলো হিউম্যান জিনোম প্রজেক্ট। তো এই প্রসঙ্গে প্রথমেই আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ জিনোম। জিনোম হলো হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোম, সিম্পলি হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোম, তাকেই আমরা বলবো জিনোম। অ্যাকচুয়ালি আমরা জানি যে দেহকোষে যে ক্রোমোসোম থাকে সেগুলো ডিপ্লয়েড সেটে থাকে। ওকে, তাহলে এই ক্রোমোসোমের মধ্যে যে জিনগুলো থাকবে, ধরো এটা এ জিন, তাহলে ধরো এটা রিসেসিভ জিন স্মল এ, তো এক্ষেত্রে বি আছে, এক্ষেত্রে ক্যাপিটাল বি আছে, এক্ষেত্রে সি আছে, স্মল সি আছে। অর্থাৎ এই ক্রোমোসোমে যে জিনের টাইপ থাকবে তার সমস্ত ক্রোমোসোমের জিনের টাইপ একই রকম হবে। তাহলে একটা ক্রোমোসোম সম্বন্ধে যদি আমরা ধারণা নিই তাহলে কিন্তু সেই কোনো ইন্ডিভিজুয়ালের বা ডিপ্লয়েড কোনো ইন্ডিভিজুয়ালের সমস্ত ক্রোমোসোম সম্বন্ধে আমরা ধারণা নিতে পারবো, বা ক্রোমোসোমের মধ্যে কেমন ধরনের জিন আছে সেই সম্বন্ধে ধারণা নিতে পারবো। তাহলে মানুষের অ্যাকচুয়ালি 46টি ক্রোমোসোমে মোট 30,000 জিন আছে। ওকে, তাহলে মোট 30,000 জিন আছে। তাহলে এই জিনগুলো সম্বন্ধে জানার জন্য যে প্রজেক্ট নেওয়া হয় তাকেই আমরা বলবো হিউম্যান জিনোম প্রজেক্ট। অর্থাৎ সেই প্রজেক্টের নেচার কি, অর্থাৎ বিভিন্ন টাইপের যে জিন আছে সেই সমস্ত জিনের নেচার কি, তারা কিভাবে ফাংশন করে এই সম্বন্ধে জানার জন্য যে প্রজেক্ট নেওয়া হয় তাকে বলে হিউম্যান জিনোম প্রজেক্ট। তো এক্ষেত্রে তাহলে জিনোম আমরা বলতে কি বুঝবো? জিনোম হলো হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোম, তাকেই আমরা সিম্পলি বলবো জিনোম। ওকে, এর সাথে সাথে মলিকুলার বায়োলজিতে আমি তোমাদেরকে বলবো সেটা হলো মিউটেশন সম্বন্ধে তোমরা পড়ে নিতে পারো। অর্থাৎ ক্রোমোসোম নাম্বারের যে বিভিন্ন রকমের চেঞ্জেস হয়, যেমন পলিপ্লয়েডি হতে পারে, ইউপ্লয়েডি, অ্যানিপ্লয়েডি, এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে যেমন পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের মিউটেশন, যেমন পয়েন্ট মিউটেশন, যেমন জিন মিউটেশন, ওকে, ফ্রেমশিপ মিউটেশন, তার সঙ্গে সঙ্গে ট্রানজিশন, ট্রান্সভার্সন, ডুপ্লিকেশন, ইনভার্সন, এই যে সমস্ত বিষয়গুলো এগুলো যদি পড়ে নাও তাহলে একদম টোটাল মলিকুলার বায়োলজি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের মধ্যে যে কনফিউশন আছে, আশা করি টোটাল মলিকুলার বায়োলজি আমি অত্যন্ত সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা সমগ্র বিষয় বুঝতে পেরেছো, অর্থাৎ মলিকুলার বায়োলজিতে কোন কোন বিষয়গুলো আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কিন্তু তবুও যদি তোমাদের মধ্যে যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং কোন বিষয় সম্বন্ধে আলোচনা করতে হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি আমার সময় অনুযায়ী সেগুলো আলোচনা করার চেষ্টা করব। ওকে, তাহলে এরপরে আমরা এই প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে আলোচনা করবো। এবং আমি এই কারণের জন্যই ক্লাস 12-এ মলিকুলার বায়োলজি চয়েস করেছি, কারণ মলিকুলার বায়োলজিতে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকে না, এবং মলিকুলার বায়োলজি বা জেনেটিক্স পোর্শনে কনসেপ্টস এন্ড ক্লিয়ারেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং বায়োলজির জেনেটিক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নিটের মতো মেডিকেল এক্সামিনেশনে জেনেটিক্স থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন দিতে পারে।
জেনেটিক্স এর সঙ্গে রিলেটেড আছে বায়োটেকনোলজি। সুতরাং মলিকুলার বায়োলজি খুব ভালোভাবে তুমি যদি পড়ো তাহলে বায়োটেকনোলজি তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে আশা করি মলিকুলার বায়োলজির বেসিক আইডিয়া বা মলিকুলার বায়োলজিতে কি বিষয় আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ এন্ড দ্যাটস ইট।